চার শর্তে রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ। কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ ফিরছে আবার বীরের বেশে। অনেকে এটা বলে থাকেন যে অবিশ্বাস্য চার শর্ত মেনে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরছেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। সেন্স টিভির বিশেষ একটি প্রতিবেদন দেখতে পারবেন। এই প্রতিবেদনে উঠে আসলো আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরছেন এবং বাংলাদেশে রাজনীতি করার আওয়ামী লীগের অধিকার আছে। আরও কয়েকজন বিশেষজ্ঞের মতামত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। চার শর্তে রাজনীতিতে ফিরতে পারবে আওয়ামী লীগ। কঠিন চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার। এবার বিস্তারিত। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন। ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এদিকে 49 বছর আগে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দল আওয়ামী লীগকে। সেই সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ 21 বছর। জুলাই এবং আগস্টে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত সময় লাগবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো: 1. 16 বছরের শাসনামলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া। 2. দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা। 3. শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা। 4. মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আবেদন করা তো দূরের কথা, মুচলেকা দিয়ে সরকারের কাছে মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। এক বিবৃতিতে তিনি একথা জানান। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস গুম সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেহেতু আজমি একজন সেনা কর্মকর্তা ছিলেন, তাই শেখ হাসিনার কাছে তিনি মুক্তি দেওয়ার আবেদন জানাতে থাকেন। কিন্তু প্রতিবারই তার আবেদন নাকচ করে হাসিনা। সেনা কর্মকর্তার বরাতে প্রকাশিত ওই বক্তব্যটি সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। আব্দুল্লাহিল আমান আজমি বলেন, 8 বছরের বন্দি জীবনে আমি কখনো প্রধানমন্ত্রী বা অন্য কারো কাছে মুক্তির জন্য কোনো ধরনের আবেদন করিনি। এটা সবাই জানেন যে আমাকে ডিজিএফআই অপহরণ করে ঢাকা সেনানিবাসের পশ্চিম প্রান্তে কচুক্ষেতে ডিজিএফআই কমপ্লেক্সের ভেতরে আয়নাঘরে দীর্ঘ 8 বছর প্রাকৃতিক আলো, বাতাসহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বন্দি করে রেখে মানবেতর জীবনযাপনে বাধ্য করে সীমাহীন মানসিক নির্যাতন করেছে। সুতরাং যদি কোনো সেনা কর্মকর্তার কাছে আমি আবেদন করেছিলাম মর্মে বক্তব্য দিয়ে থাকেন, তাহলে তিনি ডিজিএফআই এর অফিসারই হবেন। আজমি বলেন, আমি বন্দি থাকাকালীন ডিজিএফআই এর 5 জন ডিজি এবং ডিজিএফআই এর যে শাখায় আমাকে অপহরণ করে বন্দি করে রেখেছিল সেই শাখার 5 জন ডাইরেক্টর ছিলেন। আমি যদি মুক্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে থাকি, তাহলে এই 10 জনের মধ্য হতে 2 বা তার অধিক অফিসারের মাধ্যমেই তো প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর কথা। আমি এই 10 কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আবেদন করেছি মর্মে যেই দাবি করা হয়েছে সেই ধরনের কোনো দলিল আপনাদের নিকট থেকে থাকলে তার মূল কপি জনসম্মুখে প্রকাশ করে আপনাদের বক্তব্যের সত্যতা প্রমাণ করুন। তিনি আরও উল্লেখ করেন, বন্দি থাকাকালীন 2021 সালের 23 মে বিকেলে সেখানকার এক কর্মকর্তা আমাকে বলেছিলেন যে আমি দেশে থাকবো না, রাজনীতি করব না, নিজের পরিবার নিয়ে বিদেশ চলে যাব। এই মর্মে একটি মুচলেখা দিলে তারা আমাকে মুক্তি দিতে পারে। আমি সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছি যে আমি স্বাধীন দেশের নাগরিক, আমি রাজনীতি করব কি করব না, দেশে থাকবো কি থাকবো না, সেটা আমার সিদ্ধান্ত। আমি মুচলেখা দিয়ে মুক্তি পেতে চাই না। সেই কর্মকর্তা কয়েকবার বললেও আমি আমার বক্তব্যে অটল থাকি।
তিনি বলেন, আমি ডিজিএফআই এর সংশ্লিষ্ট কর্মকর্তার এ ধরনের নির্লজ্জ মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার না করার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি। ছাত্ররা নিজেরাই রাজনৈতিক দল গঠন করছে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে তিনি এই কথা বলেন। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা। সে সময় ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন। তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না। আলোচনার এক পর্যায়ে অধ্যাপক ইউনূস বলেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করছে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করছে, তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে। জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে। পডকাস্টে উপস্থাপক এক পর্যায়ে প্রশ্ন করেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় ভাষ্যের একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে, বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছেন যারা দেশের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? তখন অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের খারাপ কোনো কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার, কারণ রক্তের বিনিময়ে অর্জন তাদের রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো, ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে। সবার দৃষ্টি নতুন দলে, এটি দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শিগগির নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই দল গঠনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে সরগরম হয়ে উঠছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সবার মধ্যে এ নিয়ে আগ্রহের কমতি নেই। 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন এই দলটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে। বলা হচ্ছে, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটির এই রাজনৈতিক দল, যার গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহারেও থাকবে বৈচিত্র্য। আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়া হবে। প্রয়োজনে তারা নির্বাচনী জোটও করতে পারে। এই অবস্থায় সবার দৃষ্টি এখন নতুন এই দলের দিকে। অভ্যুত্থানের 1 মাস পর সেপ্টেম্বরে আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। প্রায় 4 মাস ধরে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছে তারা। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূলে সাংগঠনিক কাঠামো তৈরি হলে দলও দাঁড়িয়ে যাবে। গত কয়েকদিন থেকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে দল গঠনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানান দেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সম্ভাব্যতা মাথায় রেখে দ্রুত দল গঠনের প্রক্রিয়া শেষ করতে চায় নেপথ্যের কারিগররা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের মানুষেরও দৃষ্টি এই দলের দিকে। যদিও বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় 4 দশকে আওয়ামী লীগ, বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ, বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি। এছাড়া বাম, ডান, জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকেই উপস্থিত আছে দেশটিতে। ফলে ছাত্রদের নতুন দল নিয়ে এখন সর্বত্র চুলচেরা বিশ্লেষণ চলছে। বিশ্বব্যাপী সংঘাত নিয়ে কাজ করা বেলজিয়াম ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের সংকটগুলো শীর্ষক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরেছে। আইসিজি জানায়,
ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলো কোথায় শান্তির সম্ভাবনা বাড়াতে পারে তা চিহ্নিত করে প্রতি বছর একটি ইইউ ওয়াচলিস্ট বা ইইউ পর্যবেক্ষণ তালিকা প্রকাশ করে থাকে। এবছরের তালিকায় বাংলাদেশের পাশাপাশি মলদোভা, কলম্বিয়া, উত্তর কোরিয়া, সুদান, গ্রেট লেকস, ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল, ফিলিস্তিন ও ইরানের নামও রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মায়ানমার ও বাংলাদেশ বিষয়ক সিনিয়র কনসালটেন্ট থমাস কিয়ান বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধু চন্দ্রিমা এখন পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জগুলো বাড়তে পারে। থমাস কিয়ান বলেন, জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্যের কারণেও অন্তর্বর্তী সরকার চাপের মধ্যে রয়েছে, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার হিসেবে তারা পেয়েছে। আর অর্থনীতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল বাংলাদেশের জনগণের বাস্তবে পেতে আরও সময় লাগবে। ভারতের সঙ্গে সম্পর্কে এখনও টানাপোড়েন রয়েছে, আর রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনা খুব কম। ধর্ম উপদেষ্টার কর্মসূচির মিডিয়া কভারেজে নারী সাংবাদিক প্রবেশে বাধা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই অভিযোগের একটি ব্যাখ্যা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিকের মাধ্যমে গণমাধ্যমের কাছে লিখিত বক্তব্য পাঠানো হয়েছে। এতে বলা হয়, ধর্ম উপদেষ্টার কর্মসূচির মিডিয়া কভারেজে নারী সাংবাদিক প্রবেশে বাধা এরূপ একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা গেছে। একজন নারী সাংবাদিক তার ফেসবুক ওয়ালে এই পোস্ট করেছেন। পরে অনেকেই বিভিন্নভাবে তাদের ফেসবুক ওয়ালে এই পোস্ট শেয়ার করেছেন। 29 জানুয়ারি চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলে পোস্টটিতে উল্লেখ করা হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজক ছিল কওমি উদ্যোক্তা নামের একটি সংগঠন। এই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন। তিনি এই অনুষ্ঠানে প্রায় 45 মিনিট অবস্থান করেন এবং সেখানে বক্তব্য দেন। সেখানে অবস্থানকালে এই অনুষ্ঠানে নারী সাংবাদিকের প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে তিনি অবহিত ছিলেন না এবং কোনো সাংবাদিকও তাকে এই বিষয়ে কোনো অভিযোগ করেননি। সেখানে থাকা অবস্থায় এরূপ ঘটনার বিষয়ে অবহিত হলে তিনি অবশ্যই নারী সাংবাদিকের সেখানে পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। লিখিত বক্তব্যে বলা হয়, কওমি উদ্যোক্তা সম্মেলনে এরূপ কোনো ঘটনা ঘটে থাকলে সেটি অবশ্যই নিন্দনীয়। তবে এরূপ ঘটনার জন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিকে দায়ী করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য নয়। প্রদর্শক শ্রোতা, ফেব্রুয়ারি মাসে কিছু একটা হতে যাচ্ছে, অনেকে এটা মনে করে থাকেন। আওয়ামী লীগের এই হরতাল অবরোধের সাথে জাপা কি যোগ দিয়েছে কিনা? জাপা এই হরতাল অবরোধের সাথে যোগ দিবে অনেকেই মনে করতেছেন এবং ঘোষণাও আসতেছেন। কারণ বিভিন্ন বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন দলের, সেখানে কিন্তু জাতীয় পার্টি কে আমন্ত্রণ জানানো হচ্ছে না, ক্ষোভ জাতীয় পার্টির। কিন্তু জাতীয় পার্টিকে কেন ডাকা হচ্ছে না? যে আওয়ামী লীগের দোসর ছিল তারা। এই অবৈধ নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছিল জাতীয় পার্টি। এই জন্যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন অনুষ্ঠানে বা বৈঠকে জাতীয় পার্টিকে অ্যাভয়েড করে চলেছে। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।